ঢাকার সদরঘাটের ট্রলার থেকে লঞ্চে উঠতে গিয়ে প্রাণ গেল দুইজনের। বগুড়ায় দুর্ঘটনার কবলে ট্রেন, শতাধিক যাত্রী আহত। রেলপথে ঈদযাত্রায় ভোগান্তির শঙ্কা। পথে পথে ঈদে ঘরমুখী মানুষের ঢল, ঝুঁকি নিয়ে অনেকেই চড়েছেন ট্রেনের ছাদে। বৃষ্টিতে মহাসড়কে যানজটে দুর্ভোগ। রাজনৈতিকভাবে বিশেষ তাৎপর্যপূর্ণ এবারের ঈদ। 17 বছর পর সপরিবারে দেশে ঈদ করছেন তারেক রহমান। বেশিরভাগ মন্ত্রী, এমপি ও বিরোধী নেতারা থাকছেন এলাকায়। এ বছরেই স্থানীয় সরকার নির্বাচন। মধ্যপ্রাচ্য সংঘাতেও তেলের দাম বাড়ায়নি সরকার। অর্থনীতিই বড় চ্যালেঞ্জ বললেন মির্জা ফখরুল। ইরানের গোয়েন্দা বিষয়ক মন্ত্রী ইসমাইল খতিব নিহত হওয়ার বিষয় নিশ্চিত করল দেশটি। কাতারের রাস লাফান শিল্প নগরীতে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা তেহরানের। এবং আইসিসি ওয়ানডে র্যাঙ্কিংয়ে টাইগারদের দাপট। শীর্ষ 10-এ মেহেদী মিরাজ, নাহিদ রানা, তানজিদ তামিমের বড় লাফ। ঈদযাত্রায় ঢাকার সদরঘাটে ট্রলার থেকে লঞ্চে উঠতে গিয়ে দুর্ঘটনায় প্রাণ গেছে বাবা ছেলের। আহত হয়েছেন অন্তঃসত্ত্বা স্ত্রী। এই ঘটনায় বাতিল করা হয়েছে 2 লঞ্চের রুট পারমিট। আলাদা তদন্ত কমিটি করেছে বিআইডব্লিউটিএ ও নৌ মন্ত্রণালয়। ঈদ উদযাপনে বাড়ি ফিরতে যাত্রা শুরুতেই দুর্ঘটনা, কিন্তু ফেরা হলো না বাবা ছেলের। আহত হয়ে হাসপাতালে অন্তঃসত্ত্বা স্ত্রী। বুধবার বিকেলে সদরঘাটে ট্রলারে করে আসা যাওয়া 5 নামে একটি লঞ্চে পেছন দিক থেকে উঠতে যাচ্ছিলেন কয়েকজন যাত্রী। তখনই ট্রলারে থাকা যাত্রীদের উপর উঠে পড়ে জাকির সম্রাট 3 লঞ্চ। ঘটনাস্থলেই মারা যান বাবা ও ছেলে। আহত নারীর চিকিৎসা চলছে মিটফোর্ড হাসপাতালে। এ ঘটনায় নৌপুলিশ, কোস্টগার্ড ও বিআইডব্লিউটি এর নীরবতা নিয়ে প্রশ্ন তুলেছেন যাত্রীরা। একটা ট্রলারে 7 থেকে 8 জন লোক ছিল, এর ভিতরে শুধু একজন লোক ছিল, আর লোকটি কি কোথায় গেছে কোনো খবরই নেই। একটা ট্রলার এখান থেকে জাহাজ যাইতেছিল, ওই মুহূর্তে আরেকটা লঞ্চ ব্যাগে গিয়ার দেওয়া দিছে, যার কারণে ওইটা সংঘর্ষ হয়। দুর্ঘটনার খবর পেয়ে সদরঘাট টার্মিনালে যান নৌ পরিবহন প্রতিমন্ত্রী। হুঁশিয়ারি দেন দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার। যে 2টি লঞ্চের মধ্যে ঘটনা ঘটেছে, সেই 2টি লঞ্চের ইতিমধ্যে আমরা রুট পারমিট বাতিল করে দিয়েছি। প্রকৃত পক্ষে যাদেরকে দোষী সাব্যস্ত করা হবে তাদের বিরুদ্ধে আমাদের সর্বোচ্চ আইনগত ব্যবস্থা আমরা গ্রহণ করব। তবে এ ঘটনায় বরাবরের মতোই আলাদা 2টি তদন্ত গঠন করেছে বিআইডব্লিউটিএ ও নৌ মন্ত্রণালয়। অভিযোগ আছে, এর আগেও চাঁদপুরে জাকির সম্রাট লঞ্চে দুর্ঘটনার শিকার হয়ে প্রাণ হারান 4 জন। তখনও এই লঞ্চটির বিরুদ্ধে নেওয়া হয়নি কোনো ব্যবস্থা। রেদওয়ান আহমেদ, ডিবিসি নিউজ, ঢাকা। ঈদে ঘরমুখ যাত্রীদের নিয়ে বগুড়ার আদমদীঘিতে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের 9টি বগি লাইনচ্যুত হয়েছে। আহত হয়েছেন শতাধিক যাত্রী। বুধবার দুপুর থেকে ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের 5 জেলার রেল যোগাযোগ বন্ধ রয়েছে। আটকা পড়ে 3টি ট্রেন। দুর্ঘটনার কারণ অনুসন্ধানে গঠন করা হয়েছে তদন্ত কমিটি। এদিকে আজ সকাল পর্যন্ত লাইনচ্যুত 7টি বগি সরানো হয়েছে। রেল চলাচল স্বাভাবিক হতে আরও 2 ঘন্টা সময় লাগতে পারে। এদিকে ট্রেন দুর্ঘটনায় ক্ষয়ক্ষতি কমানো ও দুর্ভোগ এড়াতে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। যানজট ও ভোগান্তিমুক্ত থাকতে ঈদযাত্রায় পছন্দের অন্যতম যান ট্রেন। তবে দুর্ঘটনার খড়গ নামল সেই স্বস্তির যাত্রায়। বুধবার দুপুর 2টার দিকে বগুড়ার আদমদীঘির সাতিয়ান গ্রামে নীলসাগর এক্সপ্রেসের 7টি বগি লাইনচ্যুত হয়। ঢাকা থেকে নীলফামারীর চিলাহাটে যাচ্ছিল ট্রেনটি। যাত্রী ও স্থানীয়রা বলছেন, ত্রুটিপূর্ণ রেল লাইন মেরামতের কাজ চলছিল, তখনই ঢুকে পড়ে ট্রেন। আতঙ্ক ছড়িয়ে পড়ে যাত্রীদের মধ্যে। আহত হয় শতাধিক। হাইড্রোলিক ব্রেক করাতে লাইনচ্যুত হয়ে চলে গেছে আর কি। লাইনের মেরামতের কাজ চলতেছে, হ্যাঁ, লাল পতাকা মারছে, কিন্তু ট্রেনের আসলে ড্রাইভার সম্ভবত খেয়াল করে নাই। দুর্ঘটনা ঘটার পর কোনো হতাহত হয়নি, এমনি আহত হয়েছে। আহতদের প্রাথমিক চিকিৎসার জন্য ফায়ার সার্ভিস আসে উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে ভর্তি করে দিয়েছে। ঢাকার সঙ্গে নীলফামারী, দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড় ও জয়পুরহাটের রেল যোগাযোগ বন্ধ রয়েছে। দুর্ঘটনার কারণ অনুসন্ধান করবে 4 সদস্যের তদন্ত কমিটি।
আমরা লাইন কাটতে পারি, লাইন খুলতে পারি, কিন্তু কথা অর্ডার দেওয়া লাগে যে স্টেশন মাস্টার বলা যায় আমাকে লাইনে কাজ করা হবে, ট্রেন আসলে দেখে শুনে পার হবে। সেটা সেখানে মনে একটা গ্যাপ হয়েছে, একটা মেসেজের ভুল বোঝাবুঝি হয়েছে, হয়তো কোনো একটা ভুল বোঝাবুঝি হয়েছে। তদন্ত টিম হয়েছে, 4 জনের তদন্ত টিম হয়েছে। দুর্ঘটনা কবলিত ট্রেন উদ্ধারের পাশাপাশি ক্ষতিগ্রস্ত লাইন মেরামতের কাজ করছে রেলওয়ে কর্তৃপক্ষ। এদিকে দুর্ঘটনায় আহত যাত্রীদের নওগাঁ জেলা হাসপাতাল ও আদমদীঘি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়। প্রাথমিক চিকিৎসার পর তাদের অধিকাংশই ছাড়পত্র পেয়েছেন। ডিবিসি নিউজ ডেস্ক। লম্বা ছুটি, তাই হাতে সময় নিয়ে ধাপে ধাপে মানুষ রাজধানী ছাড়ছেন। তবে বুধবার সকাল থেকে রাজধানীর চিত্র ছিল ভিন্ন। বাস টার্মিনালগুলোতে যাত্রীদের ভিড়, দীর্ঘক্ষণ বাসের জন্য অপেক্ষা করার কথাও জানান অনেকে। আর ট্রেনের ঝুঁকি নিয়ে ছাদেও চড়েন অনেকে। বাস টার্মিনালে অনেকেই বাসে পড়েন খোলা আকাশের নিচে। যদিও সন্ধ্যার পর রাজধানীতে বৃষ্টি নামায় ঘরমুখো অনেককে কিছুটা ভোগান্তির মধ্যে পড়তে হয়। ছুটির দ্বিতীয় দিনে পাল্টে যায় রেল স্টেশনের চিত্র। ট্রেনের শিডিউলে অনিয়ম না হলেও নিয়ম ভেঙে ছাদে চড়েন অনেকে। যাত্রীরা বলছেন, ট্রেনে গাদাগাদি বা ছাদে করে হলেও পরিবারের সঙ্গে ঈদ আনন্দ ভাগাভাগি করতে মুখিয়ে আছেন তারা। তবে দুপুরে বগুড়ার ট্রেন দুর্ঘটনার পর কিছুটা সমস্যা দেখা দেয় শিডিউলে। এদিকে ঈদ যাত্রায় পরিবহন খাতে কোনো অনিয়ম হলে তা কঠোরভাবে দমন করা হবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও রেলমন্ত্রী। ঈদযাত্রায় মহাসড়কগুলোতে বেড়েছে যানবাহনের চাপ। বুধবার সকাল থেকে ঈদযাত্রা স্বস্তির হলেও সন্ধ্যার ভারী বৃষ্টিতে ভোগান্তিতে যাত্রীরা। সেই সাথে গণপরিবহন সংকটের অজুহাতে অতিরিক্ত ভাড়া দাবির অভিযোগ তো আছেই। গাজীপুরে ঢাকা ময়মনসিংহ ঢাকা টাঙ্গাইল মহাসড়কে গাড়ি ও যাত্রীর চাপ বেড়েছে। গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে যাত্রী ওঠা নামার কারণে তৈরি হচ্ছে জটলা। বাস না পেয়ে অনেকে খোলা ট্রাক ও পিকআপে করে বাড়ি ফিরছেন। সাভারের সব শিল্পে কারখানা ছুটি হওয়ায় সড়কে বেড়েছে ঘরমুখী মানুষ। ঢাকা আরিচা ও নবীনগর চন্দ্রা মহাসড়কে নির্বিঘ্নে যান চলাচল করছে। সড়কে পর্যাপ্ত পরিবহন থাকলেও গন্তব্য ভেদে 200 থেকে 500 টাকা পর্যন্ত বাড়তি ভাড়া চাওয়ার অভিযোগ উত্তরাঞ্চলগামী যাত্রীদের। যানবাহনের চাপ বেড়েছে ঢাকা টাঙ্গাইল যমুনা সেতু মহাসড়কেও। ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়ে ঢাকা চট্টগ্রাম মহাসড়কে অতিরিক্ত যানবাহনের চাপ থাকলেও কোথাও ভোগান্তি নেই। এদিকে বুধবার সন্ধ্যায় বৈরী আবহাওয়ায় 1 ঘন্টা বন্ধ থাকার পর পাটুরিয়া দৌলতদিয়া রুটে ফেরি চলাচল স্বাভাবিক হয়। ঈদযাত্রার আরও খবর জানাতে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের সাইনবোর্ড এলাকা থেকে যুক্ত হচ্ছেন আমাদের দুজন সহকর্মী যুক্ত হচ্ছেন নারায়ণগঞ্জ এবং মানিকগঞ্জ থেকে। এই মুহূর্তে আমি অবস্থান করছি ঢাকা চট্টগ্রাম মহাসড়কের সাইনবোর্ড এলাকায় এবং আমি এই মুহূর্তে রয়েছি সাইনবোর্ডের ঢাকা নারায়ণগঞ্জ রুটের সেই রুটে। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে আমার পেছনে তীব্র সাধারণ যাত্রীদের চাপ রয়েছে। আমরা যতটুকু জানি ঢাকা চট্টগ্রাম মহাসড়ক এবং ঢাকা সিলেট মহাসড়ক মূলত এই সাইনবোর্ডের উপর থেকেই বাসগুলো চলাচল করে এবং যে কারণে এখানে যানজটের একটা সংখ্যা ছিল। কিন্তু আমরা গত কয়েকদিন যাবত দেখতে পেয়েছি যাত্রী নিরাপত্তা ব্যবস্থা এবং মহাসড়কের ব্যবস্থা নিরাপত্তা জোরদার করার কারণে কোনো ধরনের যানজট আমরা এখানে দেখতে পাইনি। এবং তবে আজ সকাল থেকে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের যে সার্ভিস লেন রয়েছে সেখানে যাত্রীদের ব্যাপক চাপ রয়েছে এবং বাসগুলো অপেক্ষমান রয়েছে দীর্ঘক্ষণ যাবত। আমরা এখানকার যাত্রীদের সাথে কথা বলে যেটা জানতে পেরেছি সেটা হচ্ছে যে গতকাল রাতে দীর্ঘক্ষণ ঝড় বৃষ্টি হবার কারণে অনেকেই আসলে বাড়ির দিকে রওনা দিতে পারেননি এবং তাদের পুরো চাপটাই আজকে সকালে এসে এখানে তৈরি হয়েছে। পাশাপাশি যাত্রীরা গণপরিবহন সংকটের কথা জানিয়েছেন যে দীর্ঘক্ষণ যাবৎ সকাল 6টার বাস এখন পর্যন্ত পৌঁছায়নি এবং কখন নাগাদ তারা রওনা দিবেন সেটাও তারা জানতে পারেননি। বাস সংকটের কারণে এখানকার যে সকল লোকাল বাসগুলো রয়েছে ঢাকা নারায়ণগঞ্জ রুটে যে সকল বাসগুলো চলাচল করে সেগুলো এখন দূরপাল্লার বাস হিসাবে এখানে এসেছে এবং তারা দূরপাল্লার বাসে যাওয়ার জন্য যাত্রীদের উৎসাহিত করছে। যদিও এই সকল বাসগুলো কতটুকু ফিটনেস রয়েছে তা নিয়ে শঙ্কা রয়েছে এখানকার যাত্রী আমাদের যেটা জানিয়েছেন যে প্রত্যেকটি বাসে 100 থেকে 200 টাকা বাড়তি ভাড়া চাওয়ার অভিযোগ রয়েছে এবং কোনো ক্ষেত্রে তারা বার্গেনিং করে তারা বাসে উঠছেন। তবে যে সকল লোকাল বাসগুলো রয়েছে যারা দূরপাল্লার দিকে যাওয়ার জন্য যাত্রীদের উৎসাহিত করছেন তারা পুরনো বাস ভাড়া চেয়েই তারা যাত্রীদের আকর্ষণ করছেন। তবে আমরা দেখতে পাচ্ছি সকাল থেকে যাত্রীরা দীর্ঘক্ষণ যাবত এখানে অপেক্ষা করছেন এবং
যাত্রীদের ভোগান্তি অনেকটাই বেড়েছে, কারণ এখানে একে তো বাস পাওয়া যাচ্ছে না, দ্বিতীয়ত তারা দীর্ঘক্ষণ যাবৎ এখানে বাড়তি ভাড়া দিয়েও অনেক বাসের সন্ধান পাচ্ছেন না। সব মিলিয়ে ঢাকা চট্টগ্রাম এবং ঢাকা সিলেট মহাসড়কে যানজটের কোনো শঙ্কা বা যানজটের কোনো সম্ভাবনা না থাকলেও বাস সংকট এবং দীর্ঘক্ষণ যাবৎ অপেক্ষা করার কারণে এখানকার যাত্রীদের বেশ ভালোই ভোগান্তি হচ্ছে। এই ছিল ঢাকা চট্টগ্রাম এবং ঢাকা সিলেট মহাসড়কের নারায়ণগঞ্জ অংশ থেকে আমার কাছে সবশেষ তথ্য। সাবিত, আপনাকে ধন্যবাদ। মানিকগঞ্জ থেকে আমাদের সঙ্গে আরো একজন সহকর্মী যুক্ত রয়েছেন, আশরাফুল আলম লিটন। লিটন, কেমন দেখছেন ঈদ যাত্রা? শ্রাবন্তী, এই পাটুরিয়া দৌলতদিয়া নৌ রুটে মোট 17টি ফেরি দিয়ে যাত্রী এবং যানবাহন পারাপার করা হচ্ছে। তো আমরা সকাল থেকে যেটা দেখতে পেয়েছি যে আসলে পাটুরিয়ার যে 4টি ঘাট, এই 4টি ঘাটে যাত্রী এবং যানবাহনের কিছুটা চাপ আমরা সকালে দেখতে পেয়েছি। তো আসলে এইখানে যে 4টি ঘাট, এই ঘাটগুলোতে যখন ফেরি ভিড়ে তখনই কিন্তু যাত্রীদের একটা চাপ লক্ষ্য করা যায়। তো আমরা কর্তৃপক্ষের সাথে কথা বলে আমরা যেটি জানতে পেরেছি যে আসলে গতকাল রাত 9:45 থেকে 10:45 পর্যন্ত ঝড়ো হওয়ার কারণে 1 ঘন্টা ফেরি চলাচল বন্ধ ছিল, যে কারণে এই রাতের দিকে যে যাত্রীবাহী পরিবহনের একটা চাপ কিন্তু পাটুরিয়া ঘাট এলাকাতে ছিল। আমরা সকালে ঘাটে এসে যেটি দেখতে পেয়েছি যে গতকাল রাত 1টা থেকে 2টার দিকে যে যানবাহনগুলো যেগুলো এই ঘাটে এসে জমা হয়েছিল সেই যানবাহনগুলো কিন্তু এখন পারাপার হচ্ছে। তো কর্তৃপক্ষ যেটি বলছেন আমাদেরকে যে এই ঝড়ো হওয়ার কারণে যে যানবাহনের চাপ ছিল সেটি স্বাভাবিক হতে শুরু করেছে, এবং এই মুহূর্তে আমরা এই যে ঘাটে 3 নম্বর ঘাট এলাকাতে আপনি দেখতে পাচ্ছেন আসলে এই ঘাট এলাকাতে তেমন কিন্তু যানবাহন এবং যাত্রীদের চাপ নেই। তবে স্বাভাবিক সময়ে যে ঘাট এলাকাতে যেরকম যাত্রী এবং যানবাহন পারাপার হয় তার চেয়ে কয়েক গুণ বেশি চাপ কিন্তু পরিলক্ষিত হচ্ছে। আরেকটি বিষয় হচ্ছে যে পাটুরিয়া দৌলতদিয়া নৌ রুটে 33টি লঞ্চ দিয়েও কিন্তু যাত্রী পারাপার করা হচ্ছে। তো এখন কর্তৃপক্ষ যেটি বলেছেন আমাদেরকে যে আসলে বেলা বাড়ার সাথে সাথে হয়তো চাপ আরো অনেকটাই কমে যাবে। তো শ্রাবন্তী, এই ছিল পাটুরিয়া থেকে আমার কাছে সবশেষ খবর। লিটন, আপনাকে ধন্যবাদ। রাজধানীর কমলাপুর রেল স্টেশন থেকে ঈদ যাত্রার খবর জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী নাজমুল হুদা। নাজমুল, সকালে কেমন দেখছেন ট্রেন যাত্রা? বগুড়ায় ট্রেনের দুর্ঘটনার পর এখন ট্রেনের শিডিউলের কোনো পরিবর্তন ঘটেছে কিনা, কি অবস্থা জানাবেন? শ্রাবন্তী, সবগুলো ট্রেনের শিডিউল বিপর্যয় না হলেও 2-1টি ট্রেনের আমরা দেখেছি শিডিউল বিপর্যয়ের ঘটনা ঘটেছে। আমি যদি একটু বলে রাখি আপনাকে, গতকাল যে বগুড়ার সান্তাহারে যে দুর্ঘটনাটি ঘটলো এবং নীলসাগর এক্সপ্রেসের 9টি বগি লাইনচ্যুত হয়েছে, এবং সেই ঘটনার পরেই এক ধরনের শঙ্কা ছিল যে শিডিউল বিপর্যয়, তবে সেটি খুব বড় পরিসরে না হলেও হয়েছে। আমি যদি একটু বলি আপনাকে যে একতা এক্সপ্রেস ট্রেনটি যেটি দিনাজপুর থেকে আসার কথা, সেই ট্রেনটি কিন্তু এখনো আসতে পারছে না। অর্থাৎ যেই স্থানটাতে আসলে এই দুর্ঘটনাটি ঘটেছে সেইখানে আসলে সেই ট্রেনটি এই মুহূর্তে আটকে রয়েছে, এবং সেটি আসতে না পারার কারণে আজকে সকাল 10:15টায় সেই ট্রেনটি ছাড়ার কথা ছিল, কিন্তু সেটি সম্ভাব্য সময় ধরা হয়েছে বিকেল 4টায়। তো যদি সেটি নির্ধারিত সময়ের মধ্যেই উদ্ধার কাজ সম্পন্ন হয়ে যায় নীলসাগর এক্সপ্রেস ট্রেনটির, তাহলে কিন্তু সেটি আসলে সম্ভাব্য সময় অনুযায়ী আসতে পারবে। আর যদি সেটি সম্ভব না হয় তাহলে কিন্তু সেই সময় আরো বাড়তে পারে, এক্ষেত্রে যাত্রীদেরও ভোগান্তি বাড়বে। প্রচুর যাত্রীর চাপ রয়েছে এই মুহূর্তে এই কমলাপুর রেল স্টেশনে। আমি যদি নীলসাগর এক্সপ্রেস একটি ট্রেন চালানো হবে নীলসাগর এক্সপ্রেস নাম দিয়ে, যেটি আসলে বিভিন্ন কোচ সংযোজন করে এবং নতুন একটি লোকোমোটিভ লাগিয়ে সেটি আসলে ছাড়া হবে, এবং সেটিও কিন্তু একটু ডিলে করেই ছাড়া হবে। অর্থাৎ সেটি এখনো প্রস্তুত করা হচ্ছে, সেটিরও সম্ভাব্য সময় ধরা হচ্ছে 10:10, যদিও ভোর 7:45 কিন্তু সেটি ছাড়ার কথা। আরো একটি ট্রেন রয়েছে মহানগর প্রভাতী, যেটি আসলে চট্টগ্রামের উদ্দেশ্যে যাবে, সেটি 7:45 ছাড়ার কথা থাকলেও সেটি কিন্তু নির্ধারিত সময় ছাড়তে পারেনি। এখন সম্ভাব্য সময় 8:10 ধরা হয়েছে, অর্থাৎ কিছুক্ষণের মধ্যে হয়তো সেটি ছাড়া হবে। তো এই ছিল শিডিউল বিপর্যয়ের বাইরে আজকে যেহেতু 29 রোজা এবং ঈদের একদম কাছাকাছি সময় চলে এসেছে, যদি রোজা 30টা হয় সেক্ষেত্রে হয়তো কালকের দিনটাও পাবে যাত্রীরা, তবে আজকে কিন্তু একদম সর্বোচ্চ যাত্রীর চাপ আমরা দেখতে পাচ্ছি রেল স্টেশনে। আমরা মূল ফটকে রয়েছি, সেই মূল ফটকে দেখতেই পাচ্ছেন যে প্রচুর যাত্রী কিন্তু এই ফটক ধরে আসলে রেল স্টেশনের ভিতরে প্রবেশ করছেন, এবং তারা চান যাতে একটি নির্বিঘ্নে যেতে পারেন। গতকালকে যেই দুর্ঘটনা হয়েছে সেরকম দুর্ঘটনা যাতে আর না হয় এবং তারা শিডিউল বিপর্যয়বিহীন নিরাপদে
যাত্রা করতে পারেন, এটাই প্রত্যাশা আসলে যাত্রীদের সবারই। শ্রাবন্তী। নাজমুল, আপনাকে ধন্যবাদ। বৃষ্টিস্নাত সকালে পদ্মা সেতু হয়ে দক্ষিণে নির্বিঘ্ন ও স্বস্তির ঈদযাত্রা। দুর্ভোগ বিড়ম্বনা ছাড়াই নারীর টানে বাড়ি ফিরছে দক্ষিণের যাত্রীরা। পদ্মা সেতুর মাওয়া প্রান্তের টোল প্লাজা থেকে আরও জানাচ্ছেন সহকর্মী সুজন হায়দার জনি। সুজন, কেমন দেখছেন সকালের দৃশ্য, জানাবেন। হ্যাঁ শ্রাবন্তী, আপনি যেটি বলছিলেন, আজকে কিন্তু একটি স্নিগ্ধ সকাল, কারণ সারা রাতই প্রবল বৃষ্টি হয়েছে এবং বৃষ্টির পরে কিন্তু আজকে চমৎকার একটি স্নিগ্ধ সকালে এই দক্ষিণের দুয়ার পদ্মা সেতু, দক্ষিণের দুয়ার হিসেবে খ্যাত পদ্মা সেতু ধরে কিন্তু দক্ষিণের যাত্রীরা একেবারে নির্বিঘ্নে এক স্বাচ্ছন্দ্যে ঈদ যাত্রা করতে পারছেন এবং নারীর টানে কিন্তু দক্ষিণের 21 জেলার মানুষ ঢাকা মাওয়া এক্সপ্রেস হয়ে পদ্মা সেতু দিয়ে কিন্তু নিজ নিজ গন্তব্যে যাচ্ছেন। এবং আমরা এই মহাসড়কটির সকাল থেকেই খোঁজখবর রাখছিলাম। মুন্সিগঞ্জ প্রান্তের প্রায় 34 কিলোমিটার এলাকায় কোথাও কোনো দুর্ভোগ, কোনো বিড়ম্বনার খবর কিন্তু আমরা পাইনি। একেবারেই সুখকর এবং স্বাচ্ছন্দ্যের ঈদযাত্রা কিন্তু উপভোগ করছেন এই মহাসড়ক এবং পদ্মা সেতু হয়ে দক্ষিণের 21 জেলার মানুষ। এবং আপনাকে যেটি জানিয়ে রাখতে চাই, এই মহাসড়কটি হয়ে পদ্মা সেতু করে গত 24 ঘন্টায় প্রায় 42,000 যান কিন্তু দুই প্রান্ত দিয়ে পারাপার হয়েছে এবং এতে কিন্তু প্রায় 4.5 কোটি টাকা টোল আদায় হয়েছে। তো সকাল থেকে আমরা যেটি দেখতে পাচ্ছি, এই মহাসড়কটিতে আসলে গণপরিবহনের কিছুটা চাপ রয়েছে, স্বাভাবিক সময়ের চাইতে কিছুটা চাপ রয়েছে। পাশাপাশি ব্যক্তিগত যানবাহন দিয়েও কিন্তু দক্ষিণের মানুষ তাদের নিজ নিজ গন্তব্যে ছুটছেন। পাশাপাশি 2 চাকার যে বাহন, মোটর সাইকেলে করেও কিন্তু অসংখ্য মানুষ এই পথটি ধরে তাদের গন্তব্যে যাচ্ছেন। তো শ্রাবন্তী, এই ছিল আমার কাছে মুন্সিগঞ্জের পদ্মা সেতুর টোল প্লাজা থেকে আজ এখনকার মতো সর্বশেষ তথ্য। ধন্যবাদ আপনাকে। স্বজনদের সঙ্গে আনন্দ ভাগাভাগি করতে চট্টগ্রাম শহর ছাড়ছেন কয়েক লাখ মানুষ। ঘরমুখো মানুষের মুখে ঈদের আনন্দ থাকলেও বাসাবাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠান নিয়ে রয়েছে এক ধরনের ভয়। চুরি ছিনতাই সহ বিভিন্ন অপরাধের আশঙ্কা করছেন তারা। তবে আইন শৃঙ্খলা বাহিনী বলছে, নগর জুড়ে নেওয়া হয়েছে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা। ঈদকে সামনে রেখে নারীর টানে বাড়ি ফিরছে চট্টগ্রামের মানুষ। 70 লাখ মানুষের বসবাসের ব্যস্ত এই নগরী ধীরে ধীরে হয়ে উঠছে ফাঁকা। আর এই সুযোগে বাড়ে চুরি ডাকাতির সংখ্যা। ফাঁকা বাসাবাড়ি হয়ে ওঠে অপরাধীদের সহজ টার্গেট। তাই নিজেদের বাড়িঘরে নিরাপত্তা নিয়ে বাড়ছে উদ্বেগ। যখনই একটা দীর্ঘ সময়ের জন্য ছুটি হয়, তখন সবারই মনে একটা আশঙ্কা থাকে। ভ্যালুয়েবল আইটেমগুলো যদি ওদের এখানে রেখে যেতে হয়, থানায় জমা দিয়ে যেতে হয়, তাহলে আর সিকিউরিটি কোথায়? প্রশাসনের কাছে এটাই চাইবো যে আমাদের বাসা যেরকম আমরা রেগে গেছি সেরকম যেন তাকে। তবে ঈদে নাগরিকদের নিরাপত্তায় বিশেষ ব্যবস্থা হাতে নিয়ে মাঠে সরব চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ। জোরদার করা হয়েছে টহল, বসানো হয়েছে বিশেষ চেকপোস্ট, বাড়ানো হয়েছে নজরদারি। চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের সকল ইউনিট আপনাদের রেখে যাওয়া বাসাবাড়ি এবং আপনাদের সহায় সম্পদ এগুলো রক্ষণাবেক্ষণ করার জন্য আমাদের পোশাকের পুলিশ টিম ডে নাইট কাজ করতেছে। সর্বোপরি আমাদের গোয়েন্দা টিম এবং সিটিএসবি এবং ডিবি সিসিটি তারাও সার্বক্ষণিক নজরদারিতে রাখছে। নিরাপদ ঈদ উদযাপনে আইন শৃঙ্খলা বাহিনীর তৎপরতার পাশাপাশি নাগরিকদেরও সচেতন থাকার পরামর্শ সংশ্লিষ্টদের। ডিবিসি নিউজ ডেস্ক। আনন্দ খুশির পাশাপাশি এবারের ঈদ রাজনৈতিকভাবেও বিশেষ তাৎপর্যপূর্ণ। দীর্ঘ 17 বছর পর সপরিবারে দেশে ঈদ করছেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। ঈদে বেশিরভাগ মন্ত্রী এমপিরাও থাকছেন নিজ এলাকায়। বিরোধী দলের গুরুত্বপূর্ণ নেতারাও ঈদ কাটাবেন নিজ আসন ও এলাকায়। ঈদ উৎসবের আবহ সর্বত্র। ত্রয়োদশ সংসদ নির্বাচনের পর এটি প্রথম ঈদ। সঙ্গত কারণেই উৎসবের আমেজ রাজনৈতিক অঙ্গনেও। পরিবর্তিত পরিস্থিতি শেষে রাজনৈতিকভাবেও বিশেষ তাৎপর্যপূর্ণ এবারের ঈদ উল ফিতর। পরিস্থিতি বদলেছে। সংখ্যাহীন অনুকূল পরিবেশে ঈদ উদযাপনে ফুরফুরে অবস্থা বিরাজ করছে নতুন সরকারের মন্ত্রী এমপিদের মাঝে। 17 বছর পর সপরিবারে এবার দেশে ঈদ উদযাপন করছেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। জাতীয় ঈদগাহে নামাজ শেষে ঈদের দিন রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় সকাল 10টা থেকে ঢাকায় নিযুক্ত বিভিন্ন দেশের কূটনীতিক, রাজনৈতিক দলের নেতা, বিশিষ্টজনসহ আলেম ওলামাদের সাথে শুভেচ্ছা বিনিময় করবেন প্রধানমন্ত্রী। শুভেচ্ছা বিনিময় শেষে পরিবারের সদস্যদের নিয়ে শেরেবাংলা নগরে বাবা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও মা সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কবর জিয়ারত করবেন তারেক রহমান।
স্থানীয় সরকার মন্ত্রী ও বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ঈদ করবেন ঢাকায়, পরের দিন যাবেন নির্বাচনী এলাকা ঠাকুরগাঁওয়ে। প্রতি বছরের মতো এবারও নিজ নির্বাচনী এলাকা চট্টগ্রামে ঈদ করবেন অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। ঈদে নিজ এলাকা কক্সবাজার যাওয়ার কথা স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদের। বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু ঈদ করবেন ঢাকায়। আর নিজ এলাকা দিনাজপুরে যেতে পারেন সমাজ কল্যাণ মন্ত্রী ডাক্তার এজেড জাহিদ হোসেন। এছাড়া পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রী আব্দুল্লাউল মিন্টু ঢাকায়, ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হুসাইন কাইকুবাদ কুমিল্লায়, ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু রাজশাহী, সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরী মাগুরা, বাণিজ্য ও শিল্পমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির সিলেট, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক সিলেট, তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন বরিশাল, খাদ্য ও কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিনুর রশিদ কুমিল্লা, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী আফরুজা খানম রিতা মানিকগঞ্জ, পানি সম্পদ মন্ত্রী শহীদুদ্দিন চৌধুরী অ্যানি লক্ষ্মীপুর, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুরুল আলমনিরহাট, আইনমন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান ঝিনাইদহ, গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী জাকারিয়া তাহের কুমিল্লা, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ান রাঙামাটি, শিক্ষামন্ত্রী আনম ও এহসানুল হক মিলন চাঁদপুর, স্বাস্থ্যমন্ত্রী সর্দার মোহাম্মদ সাখাওয়াত হোসেন নরসিংদী, ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী ফকির মাহবুব আনাম টাঙ্গাইল, সড়ক সেতু রেল ও নৌমন্ত্রী শেখ রবিউল আলম ঢাকা এবং মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আহমেদ আজম খান টাঙ্গাইলে ঈদ করার কথা। জামায়াত ইসলামের আমির ও সংসদে বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান নির্বাচনী এলাকা ঢাকা 15 আসনে ঈদের নামাজ আদায় করবেন। নামাজের পর স্থানীয়দের সঙ্গে করবেন শুভেচ্ছা বিনিময়। এরপর মিন্টু রোডের সরকারি বাসভবনে রাজনৈতিক দলের নেতা, কূটনীতিক ও সমাজের বিভিন্ন শ্রেণী পেশার মানুষের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করবেন বিরোধী দলীয় নেতা। জামায়াতের নায়েবে আমির ডাক্তার সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের ঢাকায় আর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার খুলনায় ঈদ করবেন। জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক ও বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম ঢাকায় ঈদ উদযাপন করবেন। দলের সদস্য সচিব আক্তার হোসেন যাবেন নিজ এলাকা রংপুরে। তথ্য বলছে এনসিপির অন্য সংসদ সদস্যরা ঈদে নিজ নিজ এলাকায় থাকবেন। এবারের ঈদ আনন্দ উৎসবের পাশাপাশি রাজনীতিরও গুরুত্বপূর্ণ অনুষঙ্গ হয়ে উঠবে বলেই মনে করা হচ্ছে। আনোয়ার হোসেন, ডিবিসি নিউজ, ঢাকা। রাজধানীর বিপণী বিতানগুলোতে ঈদের শেষ মুহূর্তের কেনাকাটার ধুম লেগেছে। অভিজাত বিপণী বিতান থেকে শুরু করে ফুটপাতের দোকান সবখানেই ক্রেতাদের উপচে পড়া ভিড়। পোশাকের পাশাপাশি ম্যাচিং কসমেটিক্স, জুতা, টুপি ও সুগন্ধি কেনার জন্য ভিড় করছেন ক্রেতারা। মেয়েদের 3 পিস, কসমেটিক্স এবং ছেলেদের পাঞ্জাবির চাহিদা এখন তুঙ্গে। শপিং মল কিংবা ফুটপাতের দোকানগুলোতে অতিরিক্ত ভিড়ের কারণে কিছু বিপণী বিতানের আশেপাশের এলাকায় তীব্র যানজটও সৃষ্টি হয়। যদিও জিনিসপত্রের দাম নিয়ে ক্রেতা বিক্রেতাদের মধ্যে রয়েছে মিশ্র প্রতিক্রিয়া। পরিস্থিতি নিয়ন্ত্রণে এবং ক্রেতাদের নিরাপত্তা নিশ্চিতে বিভিন্ন পয়েন্টে আইন শৃঙ্খলা বাহিনীর অতিরিক্ত সদস্য মোতায়েন করা হয়েছে। সবাই মার্কেট আসতেছে এবং সুন্দর মার্কেট করতেছে, সবাই কোনো উশৃঙ্খল নাই। তারপরে শার্ট কিনেছি, তারপরে প্যান্ট কিনেছি, তারপরে আরো অনেক কিছু কিনেছি। আগে ফ্যামিলি প্রাধান্যটা আগে আর কি, তারপরে যেটুকু সামর্থ্য আছে ইনশাল্লাহ করবো। শেষ মুহূর্তে সারা দেশের বিপণী বিতানে জমে উঠেছে বেচাকেনা। সকাল থেকে গভীর রাত পর্যন্ত মানুষের উপচে পড়া ভিড়। অনেক এলাকায় দেশি পণ্যের পাশাপাশি বিদেশি পোশাক প্রসাধনীর প্রতি আগ্রহ বেশি। নতুন ডিজাইনের বাহারি পোশাক দৃষ্টি আকর্ষণ করছে সবার। তবে এবার পোশাকের দাম অনেকটাই বেশি, অভিযোগ ক্রেতাদের। বিক্রেতাদের দাবি উৎপাদন ব্যয় বেড়ে যাওয়ায় দাম কিছুটা বাড়তি। দরজায় কড়া নাড়ছে ঈদ। সারা দেশের মতো লক্ষ্মীপুরের রায়পুর, রামগঞ্জ ও পৌর শহরের মার্কেটগুলো এখন সরগরম। সকাল থেকে রাত পর্যন্ত সব বয়সী মানুষ ব্যস্ত সময় পার করছেন কেনাকাটায়। ক্রেতাদের আকৃষ্ট করতে নানা ডিজাইনের পণ্যের পসরায় সেজেছে দোকানগুলো। আরো আগে শেষ, এখন শুধু দেখতে আসছি, যদি পছন্দ হয় তাহলে কিনবো। জামা কালকে নিয়েছি, আজকে এখন জুতার জন্য আসছে, জুতা পাইতেছি না, মানে রেট অনেক বেশি। দেশীয় পোশাকের পাশাপাশি রয়েছে ভারতীয় পোশাকের চাহিদাও। উৎপাদন খরচ বাড়ায় এবার পণ্যের দামও বেড়েছে বলছেন ব্যবসায়ীরা। আমাদের কালেকশন অনেক ভালো, রেটে সাশ্রয়। আলহামদুলিল্লাহ আমরা যথেষ্ট বেচাকেনা আছে, দিন দিন বাড়তেছে। গাউন আইটেম, ফার্সি আইটেম গুলো একটু বেশি চলে আর কি। এরপরে পাকিস্তানি কিছু ড্রেস আছে, ওগুলো চলে আর কি ভালোই। মানুষ যাতে নির্বিঘ্নে কেনাকাটা করতে পারে তার জন্য কাজ করছে পুলিশের 26টি টিম। মার্কেট কেন্দ্রে আমরা ডিউটি দিয়েছি, আমরা ডিউটি দিয়েছি। পাশাপাশি আমাদের সাদা পোশাকে আমাদের টহল আছে, আমাদের ডিবি টিম আছে, মোবাইল টিম আছে। আমরা দুটা স্পেশাল মোবাইল টিম রেখেছি
এর বাইরেও আমাদের গোয়েন্দা টিম কাজ করছে। অপ্রীতিকর ঘটনা রোধে শহরের গুরুত্বপূর্ণ পয়েন্টে বসানো হয়েছে চেকপোস্ট। রোজার শেষ ভাগে এসে হবিগঞ্জের বাজারেও ক্রেতাদের ঢল। বিপণী বিতানগুলোতে চলছে আকর্ষণীয় ছাড় ও বিশেষ অফার। এবারের ঈদে তরুণদের পছন্দের শীর্ষে রয়েছে কটন, কাতান ও আড়ং স্টাইলের পাঞ্জাবি। নারীদের নজর কাটছে ঢাকায় জামদানি, টাঙ্গাইলের তাঁতের শাড়ি, সিল্ক ও বালুচরি। পরিবারের দেখতে ভালো লাগে, ওয়াইফ থাকে, বাচ্চা কাচ্চা থাকে, মা থাকে, শ্বশুর শাশুড়ি থাকে, সবাইকে গিফট করতে হয়। দাম দর তো আগের চেয়ে মোটামুটি একটু বেশি। আর বাবার জন্য ফতুয়া কিনছি, আর ছেলের জন্য কিনবো, আর নিজের জন্য কিছু কেনাকাটা করবো। ঈদের আগের রাত পর্যন্ত কেনাকাটা অব্যাহত থাকবে এবং বিক্রি আরও বাড়বে আশা ব্যবসায়ীদের। রেডির মধ্যে আপনার অর্গানজা টাইপের কিছু থ্রি পিস, লং থ্রি পিস, পাঞ্জাবি কালেকশন, সিল্কের ভিতরে কিছু আসছে। গত বছরের চেয়ে এবার ড্রেস ভালো সেল হইতেছে। এটা আমাদের আফগান ড্রেস, তারপরে ফার্সি, এই আইটেমগুলো ভালো চলতেছে। আইন শৃঙ্খলা রক্ষায় পুলিশের পাশাপাশি সাদা পোশাকে গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে। আমাদের বিশেষ টহল টিম আছে প্রত্যেকটা বাজারেই। আর বিশেষ যে সমস্ত আপনার কোলাহলপূর্ণ যে সমস্ত মার্কেটগুলো থাকবে, যেখানে হচ্ছে আমাদের জনসমাগম বেশি থাকবে, সেখানে আমরা স্পেশালি পুলিশ নিয়োগ করছি। শেষ মুহূর্তের কেনাকাটায় হবিগঞ্জের বাজারগুলো এখন উৎসব মুখর ও প্রাণচঞ্চল। সানজিদুল আলম, ডিবিসি নিউজ ডেস্ক। সৌদি আরবে শাওয়াল মাসের চাঁদ দেখা যায়নি। দেশটিতে পবিত্র ঈদ উল ফিতর উদযাপিত হবে শুক্রবার। সৌদি কর্তৃপক্ষ এ তথ্য জানিয়েছে। চাঁদ দেখা না যাওয়ায় সৌদিতে বৃহস্পতিবার রমজান মাসে 30 দিন পূর্ণ হবে এবং শুক্রবার থেকে 1447 হিজরি সনের শাওয়াল মাসের গণনা শুরু হবে। এক মাস রোজা রাখার পর শাওয়ালের প্রথম দিন মুসলমানরা ঈদ উল ফিতর উদযাপন করেন, আর চাঁদ দেখা সাপেক্ষেই এই তারিখ নির্ধারিত হয়। এদিকে বাংলাদেশ বৃহস্পতিবার সন্ধ্যায় জাতীয় চাঁদ দেখা কমিটির বৈঠক ডাকা হয়েছে। বৈঠক থেকে পবিত্র ঈদ উল ফিতরের তারিখ ঘোষণা করা হবে। এই বছর স্থানীয় সরকার নির্বাচন হবে। যত দ্রুত সম্ভব সরকারের এই সিদ্ধান্ত নির্বাচন কমিশনকে জানিয়ে দেওয়া হবে। কথা বলেছেন বিএনপি মহাসচিব স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারম্যানের কার্যালয়ে ব্রিফিংয়ে মির্জা ফখরুল আরও বলেন, বিএনপি জনগণের কাছে যে প্রতিশ্রুতি দিয়েছিল তা ধীরে ধীরে পূরণ করার চেষ্টা করছে। তিনি জানান, এরই মধ্যে খাল খনন কর্মসূচি ও ফ্যামিলি কার্ড দেয়া শুরু হয়েছে এবং আগামী 1 এপ্রিল থেকে কৃষক কার্ড দেয়া হবে। ইরান যুদ্ধের মধ্যেও জ্বালানি তেলের দাম বাড়েনি উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, অর্থনীতি এখন সরকারের বড় চ্যালেঞ্জ। বিএনপি মহাসচিব আরও জানান, চলতি বছরই হবে বিএনপির কাউন্সিল। বিএনপির গভর্নমেন্টে যখনই আসে তখনই একটা করে ঝামেলা আসে আর কি। এর আগেও দেখা গেছে। এবার তো বড় এসছে আপনার ইরান যুদ্ধ। এই যুদ্ধের ফলে যে আপনার তেলের দাম বেড়ে গিয়ে তো বড় রকমের সমস্যা তৈরি হয়েছে। বাট আল্লাহ রকম এখন পর্যন্ত কিন্তু খুব বলা যেতে পারে যে যোগ্যতার সঙ্গে এই জিনিসগুলোকে মোকাবেলা করা গেছে। পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজে পারফর্ম করে আইসিসি বোলার র্যাঙ্কিংয়ে সেরা 10-এ উঠে এসেছেন টাইগার ওয়ানডে ক্যাপ্টেন মেহেদী মিরাজ। 9 ধাপ এগিয়ে মিরাজের অবস্থান এখন 7ম স্থানে। 3 ম্যাচ সিরিজে মোট 5 উইকেট নিয়েছিলেন এই অলরাউন্ডার। বোলার র্যাঙ্কিং ছাড়াও অলরাউন্ডার তালিকাতেও 2 ধাপ এগিয়ে দ্বিতীয় স্থানে জায়গা করে নিয়েছেন মিরাজ। এছাড়া নাহিদ রানা, তাসকিন, মুস্তাফিজদেরও র্যাঙ্কিংয়ে উন্নতি হয়েছে। আর ব্যাটার র্যাঙ্কিংয়ে 31 ধাপ এগিয়ে 55তম স্থানে উঠেছেন ওপেনার তানজিদ তামিম। সংবাদ এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসি নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। ডিবিসির সঙ্গেই থাকুন।